টেট এবং আপার প্রাইমারিতে ম্যাথামেটিক্সে 30-এ 30 পেতে গেলে তোমাদেরকে স্ট্যান্ডার্ড প্রবলেমের প্র্যাকটিস কিন্তু করতে হবে এবং প্র্যাকটিস সেটগুলোকে খুব ভালো করে এবং রেগুলার বেসিসে করতে হবে, তবেই কিন্তু 30-এ 30 পাওয়া যাবে। তো আজকে আমরা এই ভিডিওতে মিক্স করে বিভিন্ন চ্যাপ্টার মিলে 10টা বেস্ট প্রবলেম নিয়ে আজ ডিসকাস করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আজকে ফার্স্ট প্রবলেম হলো এটা হলো আজকের আমাদের ফার্স্ট প্রবলেম। কি বলছে প্রবলেমটা? একটি শুঁয়োপোকা মাটি থেকে 75 ইঞ্চ উঁচু একটি গাছ বেয়ে উঠছে। দিনে 5 ইঞ্চ ওঠে এবং রাতে 4 ইঞ্চ নেমে যায়। তাহলে কি রকম ভাবে ওঠে? 5 ইঞ্চ যদি উঠে যায় তাহলে 4 ইঞ্চ আবার নেমে আসে। বোঝা গেল? তাহলে এইভাবে সে কততম দিনে শীর্ষে পৌঁছাবে? সরি, সে কত দিনে শীর্ষে পৌঁছাবে? তো মাটি থেকে 75 ইঞ্চ উঁচু একটা গাছে সে উঠবে। ধরো এটা হলো একটা গাছ, এই গাছটায় শুঁয়োপোকাটা উঠবে, আর দিনের বেলায় ও 5 ইঞ্চ উপরে যায় আর রাতের বেলায় 4 ইঞ্চ নেমে যায়। তাহলে একদিন শেষে ওর নিট রেজাল্ট কত? শুঁয়োপোকাটার নিট রেজাল্ট হলো 1 ইঞ্চ, 1 ইঞ্চ উপরে, তাই তো 1 ইঞ্চ আপ। তার নিট রেজাল্ট কি? 1 ইঞ্চ আপ, মানে 1 ইঞ্চ, জাস্ট 1 ইঞ্চ উপরে উঠবে। প্রথম দিনের বেলাতে 5 ইঞ্চ উপরে গেল, রাতের বেলায় 4 ইঞ্চ নেমে এলো। তাহলে নিট রেজাল্ট হলো 1 ইঞ্চ, একদিনে 1 ইঞ্চ। ওকে ওভারঅলে যেতে হবে 75 ইঞ্চ। তাহলে 70 ইঞ্চ যদি ওকে যেতে হয়, 70 ইঞ্চ ওভারঅলে যদি ওকে 70 ইঞ্চ উপরে যেতে হয়, তাহলে 70 ইঞ্চ উপরে যাওয়ার জন্যে ওর টাইম 70 দিন লাগবে, হ্যাঁ কি না? 70 দিন লাগবে। একদিনে 1 ইঞ্চ করে নিট রেজাল্ট, তাহলে 70 দিনে ও 70 ইঞ্চ অবধি পৌঁছালো। ধরো এত দূর হলো 70 ইঞ্চ, এখানে ধরো 70 ইঞ্চ আছে এবং লাস্ট পড়ে আছে আরো 5 ইঞ্চ, 70 থেকে আরো 5 ইঞ্চ পড়ে আছে। এইবার বলো তোমরা, তাহলে এই 5 ইঞ্চ যাওয়ার জন্য ওর কি আরো 5 দিন সময় লাগবে? আমাকে একটু কমেন্টে জানিও তো। এই 5 ইঞ্চ, লাস্ট 5 ইঞ্চ যেতে গেলে ওর কি আরো 5 দিন সময় লাগবে? অ্যান্সার হলো না। কারণ ধরো 70 দিন কমপ্লিট হলো, পোকাটা এই জায়গাতে দাঁড়িয়ে আছে, শুঁয়োপোকাটা এই জায়গাতে দাঁড়িয়ে আছে। এখন নেক্সট দিন ও যখনই দিনের বেলায় 5 ইঞ্চ উঠে যাবে, যে যখনই ও এই পজিশনে চলে এলো শুঁয়োপোকাটা, ও তো গাছের টপে চলে গেল। তাহলে যখনই 5 ইঞ্চ গেল দিনের বেলা, ওর টপে পৌঁছে গেল, ওকে কি আবার নেমে আসতে হবে? ওর টপে পৌঁছালো, ওর কমপ্লিট, হ্যাঁ কি না? ওর টপে পৌঁছালো, ওর গেম কমপ্লিট। তাহলে যখনই ও এখানে পৌঁছে গেল, ওর গেম শেষ, ওর টপে পৌঁছে গেল। পৌঁছানোর পরে তার নিচে নেমে আসবে না। তাহলে 70 দিনে সে 70 ইঞ্চ অবধি গেল, আর তার ঠিক পরের দিন মানে আর একদিন যোগ করলে সে 75 ইঞ্চ অবধি পৌঁছে যাচ্ছে। তাহলে 71তম দিনে সে কিন্তু টপে পৌঁছে গেল, 71তম দিনে। বোঝা গেল? 75 কিন্তু অ্যান্সার হবে না। এই টাইপের প্রবলেমগুলো কিন্তু অনেক সময় সমস্যায় ফেলে দেয়। এটা শুঁয়োপোকা দিয়েছিল, কোনো কোনো সময় বাঁদর দিয়েও দেয়। একটা বাঁদর আছে যে 3 ইঞ্চ উপরে ওঠে, 2 ইঞ্চ উপরে নিচে নামে, এতটা পৌঁছাতে ওর কতদিন সময় লাগবে? লাস্ট যে স্ল্যাবটা থাকবে, সেই লাস্ট স্ল্যাবটা তোমাকে কিন্তু এভাবে ভাবতে হবে, মানে শেষের দিকে যে 5 ইঞ্চ ওঠে, সেই 5 ইঞ্চ ছেড়ে বাকিটা তোমাকে দিনটা ক্যালকুলেট করতে হবে। তারপরে ওই স্ল্যাবটা কিন্তু তার পরের দিন ও যখন উঠে যাবে, সে কিন্তু নিচে নামবে না, কারণ উঠে গেল, ওর গেম শেষ, আর নেমে আসবে না, গেমে পৌঁছে গেল ওর লাস্ট পর্যায়ে। তাহলে এই ছিল প্রবলেমটা।
এটা হলো নেক্সট প্রবলেম। 1 প্লাস হাফ, আচ্ছা এটা পূর্ণর অঙ্ক, 1 পূর্ণ 1 2 প্লাস 11 পূর্ণ 1 2 প্লাস 111 পূর্ণ 1 2 প্লাস 1111 পূর্ণ 1 2। এইটার রেজাল্ট কত? কিভাবে করবে তোমরা? কি করবে? এই পূর্ণগুলোকে সব ভাঙবে, এলসিএম নেবে, তারপর যোগ করবে? একদমই না, এই রকম বোকার মতো কাজ করবে না। এই টাইপের যখনই প্রবলেম থাকবে তখন তুমি এই যে এইগুলো যে পূর্ণগুলো আছে এইগুলোকে তুমি আগে কালেক্ট করো, এইগুলোকে নিয়ে আগে সাম করে নাও। কারণ তোমরা জানো 1 পূর্ণ 1 2 এটা মানে হলো 1 প্লাস হাফ। তাহলে এটাকে যদি 1 প্লাস হাফ লিখতে পারি, এটাকে 11 প্লাস হাফ, 111 প্লাস হাফ এইভাবে লিখতে পারি। তাহলে এই তিনটাকে সেপারেট করে যোগ করব, এই চারটাকে সেপারেট করে যোগ করব হাফগুলো। তাহলে এই তিনটাকে যখন তুমি যোগ করবে তখন কত হবে? 4 3 2 1, 4 3 2 1। এটা গেল। এইটাকে যোগ করলে আর কত আছে? কটা হাফ আছে দেখো এখানে, এই একটা হাফ, এই একটা হাফ, এই একটা হাফ, এই একটা হাফ, চারটে হাফ মিলে 2 হয়। তাহলে এটা প্লাস 2, মানে অ্যান্সার হয়ে গেল 1236। সো অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি। বোঝাতে পারলাম কি? এই টাইপের যত সমস্যা দেবে, প্রবলেম দেবে, এইভাবে সলভ করবে। আগে পূর্ণগুলোকে যোগ করে নেবে, পরে হাফগুলোকে যোগ করে নেবে। এই প্রবলেমটা দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 24 30 54 ও 54 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? ভালো করে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, এর মধ্যে কিন্তু প্রবলেমটা সব জিনিসটা ভরা আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 থাকবে? তাহলে তোমাকে আগে বের করতে হবে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যাকে এই 4 জনেই ভাগ করে, এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যাকে এই 4 জনেই ভাগ করে। তারপরে তুমি 5 অ্যাড করে নেবে, তাহলে 5 ভাগশেষটা পেয়ে যাবে। ভাগশেষ থাকা মানে কি? যতদূর ভাগ মিলবে তার থেকে একটু বেশি যদি হয় তবেই না ভাগশেষ থাকে। তো 5 ভাগশেষ মানে কি? ক্ষুদ্রতম সংখ্যাটা বার করে নিলাম, তার সাথে 5 যোগ করে দিলাম, তাহলে যোগ যেটা করলাম সে ভাগশেষে পড়ে থাকবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যখনই তোমাকে বলবে কোথাও, তোমরা জানো এলসিএম এটার মানে কি? লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার। লোয়েস্ট মানে ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম যখনই দেখবে এলসিএম অর্থাৎ লসাগু বের করবে। যখনই বৃহত্তম দেখবে তখনই গসাগু বের করবে। তাহলে তোমাকে এলসিএম ক্যালকুলেট করতে হবে 24 30 আর 54, এদের এলসিএম। এলসিএম করে নাও এদের এলসিএম। 6 9 54। তাহলে তোমাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে, আর লাগবে না, মাল্টিপ্লাই করতে হচ্ছে 6 4, 6 × 4 24 আর 45, এই দুজনের মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। বা তোমরা এইভাবে করতে পারো 6 9 54, তার সাথে গুণ 4 5 20। এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে সহজ হয়ে যাবে। কত হবে তাহলে? এটা এই যে এটা 1080, তার সাথে 5 যোগ করে নাও, তাহলে 5 ভাগশেষটা পেয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে তোমাদের 1085। সো অপশন নাম্বার বি। বোঝাতে পারলাম? তাহলে ক্ষুদ্রতম দেখলেই এলসিএম ক্যালকুলেট করবে,
বৃহত্তম দেখলে HCF ক্যালকুলেট করবে, ব্যাস কমপ্লিট। একটি ট্রাপিজিয়ামের সকল অন্তকোণের যোগফল কত? একটি ট্রাপিজিয়ামের সকল অন্তকোণের যোগফল, তো তোমরা জানো বহুভুজ যার nটা বাহু আছে, nটি বাহু আছে, মানে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণের সমষ্টি, অন্তকোণের সমষ্টি, তার ফর্মুলা কি হয়? 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, অর্থাৎ সাম অফ ইন্টারনাল অ্যাঙ্গেলস 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, এটা হলো ফর্মুলা। তো এই ফর্মুলাটা একটু মনে রাখবে। তাহলে এখন দেওয়া আছে ট্র্যাপিজিয়াম, সো ট্র্যাপিজিয়ামের বাহু থাকে কটা? 4টি। সো 4টি যদি বাহু থাকে তার অন্তকোণের সমষ্টি কত হবে? 2 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, অর্থাৎ 4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে কত হবে? 360, অর্থাৎ টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম হবে 360 ডিগ্রি। এটা হলো আমাদের নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা কি বলছে? 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রের 77 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ r এর মান কত? তো প্রবলেমটা বলতে চাইলো যে 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো একটা চাপ ধরে নাও, এই বৃত্তটার এখান থেকে এতটুকু চাপটা হলো 121 সেন্টিমিটার, এখান থেকে এইটুকুটা। সো এই 121 সেন্টিমিটার যে চাপ আছে এটা যদি 77 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে? তাহলে দেখো টোটাল বৃত্তের অ্যাঙ্গেল কত হয়? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির জন্য যদি আমি চাপটা বার করি, সেটা হবে বৃত্তের পরিধি। তাহলে পরিধিটা তোমাকে আগে জানতে হবে। তাহলে 77 ডিগ্রি এর জন্য চাপ তৈরি হলো 121 সেন্টিমিটার। তাহলে 1 ডিগ্রির জন্য চাপ তৈরি হবে 121 বাই 77 সেন্টিমিটার। তাহলে 360 ডিগ্রি এর জন্য চাপ কত তৈরি হবে? 121 বাই 77 ইন্টু 360 ডিগ্রি, তাই তো? তাহলে এই যে বেরোলো 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি চাপের জন্য, 360 ডিগ্রির জন্য যে চাপ, এটাই তো পরিধি বৃত্তের। আর এই পরিধির ফর্মুলা যদি 2 পাই r হয়, পরিধির ফর্মুলা কি? 2 পাই r। কোশ্চেনটাই ডিলিট হয়ে গেল। সো পরিধি ফর্মুলা হয় 2 পাই r, আর 2 পাই r এর মান হলো 121 বাই 77 ইন্টু 360 ডিগ্রি, তাই তো? তাহলে তোমাকে ক্যালকুলেট করতে হবে r এর মান। সো r এর মান ক্যালকুলেট করে নাও। r ইকুয়াল টু কত হবে তাহলে? 121 বাই 77 ইন্টু 2 ইন্টু পাই, পাই মান হলো 22 বাই 7 ইন্টু 360 ডিগ্রি। এটা ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে অ্যান্সার। সো আর হলো 90 সেন্টিমিটার, 90 সেন্টিমিটার। তাহলে বৃত্তটার ব্যাসার্ধ কত? 90 সেন্টিমিটার। বোঝাতে পারলাম? এই প্রবলেমটা সুন্দর প্রবলেম ছিল।
এটা হলো নেক্সট প্রবলেম। একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। এই টাইপের প্রবলেম কিন্তু খুবই আছে। 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পরে 800 জন লোক চলে গেলে অবশিষ্ট খাবার তাদের কতদিন চলবে? তাহলে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, আর 30 দিন পরে 800 জন চলে গেল। তার মানে কি 4000 জন লোকের 30 দিনের খাবার কিন্তু খাওয়া কমপ্লিট। তাহলে খাবার আর কতটা পড়ে আছে? 4000 জনের 4000 জন লোকের 160 দিনের খাবারটা পড়ে আছে এখনো, তাই তো? তো যেই খাবারটা পড়ে থাকবে সেই খাবারটাই তো বাকিরা খাবে। 800 জন চলে গেল, মানে এখন লোক আছে আর 3200 জন। এই 3200 জন যে খাবারটা পড়েছিল, 4000 জন লোকের 160 দিনের খাবারটা পড়ে আছে, এই খাবারটাই তো 3200 জন লোক খাবে। এবার বোঝাতে পারলাম কি? তাহলে তাদের কতদিন চলবে? পড়ে থাকা খাবারটা ওদের কতদিন চলবে? তাহলে লোক সংখ্যা কমছে, তাহলে দিন সংখ্যা অবশ্যই বাড়বে, বেশি দিন চলবে। তাহলে বেশি দিন চললে বেশিটাকে পড়ে দাও, 4000 বাই 3200 ইন্টু 160। কতদিন চলবে? 400, সরি 4000, এটা 8000 লেখা হয়ে গেছে, এটা 4000। সো এটাকে 4 লেখো, এটাকে 4 করো, সো 200 দিন। তাহলে কতদিন চলবে? 200 দিন, 200 দিন। তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার সি। তাহলে 4000 জন লোকের যদি 160 দিন চলে, তাহলে 3200 জন লোকের চলবে 200 দিন। নেক্সট প্রবলেম, তিনটি গাড়ির গতিবেগের অনুপাত একই দূরত্ব অতিক্রম করতে সময়ের অনুপাতে বিপরীত। সময়ের অনুপাত কত? ও কিছু একটা মিসিং আছে, গতিবেগের অনুপাতটা মিসিং আছে। হয়তো গতিবেগের অনুপাত ছিল 2:3:4। তিনটি গাড়ির গতিবেগের অনুপাত হলো 2:3:4। জানতে চাইছে সময়ের অনুপাত কত, অর্থাৎ কোনো একটা ডিস্টেন্স আছে, তিনটে গাড়ি আছে, এই অনুপাতের গতিবেগে তারা চলছে, আর কোনো একটা গন্তব্যস্থলে পৌঁছাবে। তাহলে তাদের সময়ের অনুপাত কি হবে? কে কত সময়ে পৌঁছাবে, সেই অনুপাতটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। সো 2:3:4 এটা হলো তাদের গতিবেগের অনুপাত। এইরকম টাইপের প্রবলেমে আমরা এক্স না ধরে শর্টকাট মেথডে করার চেষ্টা করব। তখন সময় যদি আমাকে বের করতে হয়, তাহলে তোমাকে আগে জানতে হবে এই যে তিনটে গাড়ি চলবে সে কতটা ডিস্টেন্স চলবে, তবে তো তুমি সময় পাবে যে এতটা স্পিডে এতটা ডিস্টেন্স চলছে, তাহলে টোটাল ডিস্টেন্স বাই ভেলোসিটি করবে, তবে তুমি সময় পাবে। তাই টোটাল ডিস্টেন্স কত এইটা বের করার জন্য জাস্ট এদের তিনজনের এলসিএম নিয়ে নাও। এই এলসিএমটাকে ধরে নাও তাদের টোটাল ডিস্টেন্স কভার করতে হবে। সো 2, 3 আর 4 এর এলসিএম হলো 12। তাহলে টোটাল ডিস্টেন্স কত যাবে? 12। আর প্রথম গাড়ি চলছে 2 স্পিডে, তাহলে ওদের টাইম লাগবে কত? 6। 12/2, 12 কিলোমিটার যাবে আর 2 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, তাহলে টাইম লাগবে 6 ঘন্টা। 12 কিলোমিটার যাবে, 3 কিলোমিটার পার আওয়ারে চলছে, তাহলে টাইম লাগবে 4 ঘন্টা। 12 কিলোমিটার যাবে, 4 কিলোমিটার পার আওয়ারে চলছে, টাইম লাগবে 3 ঘন্টা, 3 আওয়ার। তাহলে 6:4:3, 6:4:3। অপশন নাম্বার ডিটা হবে কারেক্ট। নেক্সট প্রবলেম, স্টার চিহ্নিত স্থানে কোয়েশ্চেন মার্ক চিহ্নিত স্থানে কোন সংখ্যা হবে? কি দেওয়া আছে?
1 2 10 36 101 এখানে কত হবে? একটু ভালো করে যদি দেখা যায়, এরা প্রত্যেকে দেখো একটা স্কোয়ারের সাথে এক যোগ করলে এদেরকে পাওয়া যায়। যেমন 0 স্কোয়ার প্লাস 1 করলে 1 কে পাওয়া যায়, 2 কে পাওয়া যায়, 1 স্কোয়ার প্লাস 1 করলে 2 কে পাওয়া যায়, 10 কে পাওয়া যায় 3 স্কোয়ার প্লাস 1 করলে, 37 কে পাওয়া যায় 6 স্কোয়ার প্লাস 1 করলে, 101 পাওয়া যায় 10 স্কোয়ার প্লাস 1 করলে। তাহলে এখানে কত হবে? ভালো করে দেখো, 0 1 3, দেখো ডিফারেন্সটা বুঝো, 0 থেকে 1 এ গেল 1 ডিফারেন্স, 1 থেকে 3 তে গেল 2 ডিফারেন্স, 3 থেকে 6 এ গেল 3 ডিফারেন্স, 4 ডিফারেন্স, তাহলে এখানে হবে 5 ডিফারেন্স। ডিফারেন্সটা এক এক করে বাড়ছে, তাহলে এখানে হবে 15 স্কোয়ার প্লাস 1 অর্থাৎ 226 অপশন নাম্বার বি। এই প্রবলেমটা দেখো, 7 টু দ্য পাওয়ার 71, 6 টু দ্য পাওয়ার 63, 3 টু দ্য পাওয়ার 65 এর এককের সংখ্যাটি কি? অর্থাৎ এই যে মাল্টিপ্লাই গুলো আছে, এইগুলো মাল্টিপ্লাই করে নিলে এককের ডিজিট অর্থাৎ ইউনিট ডিজিটটা কি হবে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো এটা করার জন্য কি তোমাকে এই সব গুণ করতে হবে একে একে? একদমই গুণ করার প্রয়োজন নেই। এটা করতে গেলে আগে তোমাকে জানতে হবে, দেখো 7 টু দ্য পাওয়ার 1 মানে হলো 7, 7 এর স্কোয়ার হয় 49 অর্থাৎ লাস্ট ডিজিট হলো 9, 7 এর কিউব কত হয় 243, লাস্ট ডিজিট হলো 3, 7 টু দ্য পাওয়ার 4 লাস্ট ডিজিট কত হবে 3 7 21 মানে হলো 1, 7 টু দ্য পাওয়ার 5 আবার 7 চলে আসবে লাস্ট ডিজিট, 7 টু দ্য পাওয়ার 6 এর লাস্ট ডিজিট চলে আসবে 9। দেখো রিপিট হতে চলছে, এই চারটে বাদ দিলে আবার রিপিট হবে 7 9 3 1 অর্থাৎ চারটে অন্তর অন্তর করে রিপিট হয় 7 এর পাওয়ারে। এখানে দেওয়া হচ্ছে 7 টু দ্য পাওয়ার 71, 71 চারটে অন্তর করে যদি রিপিট হয় তাহলে 4 দিয়ে ডিভাইড করো, দেখো 68 অবধি মিলে যাচ্ছে। এখানে পড়ে থাকছে 3 অর্থাৎ এই 3 এর জন্য কিন্তু 7 টু দ্য পাওয়ার 3 চারটে অন্তর 1 অবধি পৌঁছে যাচ্ছে, তুমি প্রত্যেক চারটে অন্তর করে মিলে যাচ্ছে ভাগ, অর্থাৎ ভাগ শেষ পড়ে থাকছে 3 অর্থাৎ 7 টু দ্য পাওয়ার 3 অর্থাৎ এইটা 7 টু দ্য পাওয়ার 3 এর লাস্ট ডিজিট হয় 3। তাহলে এই যে 7 টু দ্য পাওয়ার 71 ছিল এর লাস্ট ডিজিট তুমি পাবে 3, এর লাস্ট ডিজিট পাবে 3। এবার 6 টু দ্য পাওয়ার 63 এর লাস্ট ডিজিট তোমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো 6 টু দ্য পাওয়ার 1 মানে 6 হয়, 6 এর স্কোয়ার 36 হয়, 6 এর কিউব 206 হয়, মানে দেখো 6 এর বেলাতে দেখো সবার তুমি যতই বসাও না কেন লাস্ট ডিজিট 6 আসবে। তাহলে 6 এর পাওয়ারটা তুমি যাই বা বসাবে লাস্ট ডিজিট 6 আসবে। সো এখান থেকে 6 পেলে, তাহলে 7 টু দ্য পাওয়ার 71 এর জন্য পেয়েছিলে 3 আর 6 এর জন্য পেলে 6। এবার 3 টু দ্য পাওয়ার 65 এটার জন্য ক্যালকুলেট করো। 3 টু দ্য পাওয়ার 1 হলো 3, 3 স্কোয়ার 9, 3 কিউব 27 মানে 7, 3 টু দ্য পাওয়ার 4 হয় 1। আবার এই চারটের পরে যখন 3 টু দ্য পাওয়ার 5 নেবে আবার তুমি 3 পাবে, অর্থাৎ আবার রিপিট হবে, অর্থাৎ চারটে পর রিপিট হবে। সো 4 দিয়ে যদি তুমি 65 কে ডিভাইড করো তাহলে তুমি রিমাইন্ডার পাবে 1 অর্থাৎ 3 টু দ্য পাওয়ার 1। 3 টু দ্য পাওয়ার 1 এর ইউনিট ডিজিট হবে এই যে 3, তাহলে এখানে একটা 3 মাল্টিপ্লাই করে নিলে ব্যাস। এবার তুমি এই তিনজনকে মাল্টিপ্লাই করো, 3 3 9, 6 into 9 54, তাহলে লাস্ট ডিজিট কত আসছে 4, লাস্ট ডিজিট আসবে 4, তাহলে অপশন নাম্বার ডি।
এটা কিন্তু দারুণ প্রবলেম ছিল, এবং এই টাইপের প্রবলেমের অ্যাপ্রোচ হলো এইটা, এই প্রসেসেই তোমাকে প্রবলেমটাকে সলভ করতে হবে। নেক্সট প্রবলেম, প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা হয় n ইন্টু n প্লাস 1/2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা। এখানে n হলো 25, সো 25 ইন্টু 26/2, 13। তাহলে তুমি এর অ্যান্সার পাবে 325। সো অপশন নাম্বার বি। আমাদের লাস্ট প্রবলেম, এই যে 4, 10, 22, 46 এর পরেরটা কত হবে এটা বের করতে হবে। এটা কিরকম ভাবে দেওয়া আছে দেখো, সিরিজটা 4 এর দ্বিগুণ করা আছে 2 যোগ, মানে 4 ইন্টু 2 প্লাস 2, 10 হলো। আবার এখানেও তাই, 10 এর দ্বিগুণ করে 2 যোগ, 10 ইন্টু 2 প্লাস 2, 22 এর দ্বিগুণ করে 2 যোগ, তাহলে 46 এর দ্বিগুণ করতে হবে, 46 ইন্টু 2 প্লাস 2, তাহলে অ্যান্সার কত হবে? 92 প্লাস 2 মানে 94, অপশন নাম্বার সি। এই ছিল আজকে আমাদের টপ 10 প্রবলেম টেট এবং আপার প্রাইমারির জন্য। এই প্রবলেমগুলোর মধ্যে কতগুলো প্রবলেম তুমি নিজে নিজে সলভ করতে পেরেছো আমাকে একটু কমেন্টে জানাবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কিছু টপ 10 এর একটা ভিডিও।